দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চিত করতে হবে ভোটের অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোট ও রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে ধ্বংস হবে সবকিছু। উত্তরাঞ্চলের 3 জেলায় 31 দফার কর্মশালায় তারেক রহমান আরও বলেন, জনকল্যাণে বিএনপি যেসব অঙ্গীকার করেছে, ক্ষমতায় গেলে অবশ্যই সেসব বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের 3 জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও আর পঞ্চগড়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালা করে বিএনপি, যেখানে বিভিন্ন পয়েন্টে প্রশ্ন করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিস্তারিত উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী কর্মশালায় এক পর্যায়ে ঠাকুরগাঁওয়ের নিজ বাসা থেকে যুক্ত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। বহুদলীয় গণতন্ত্র শুরু করে আজকে 31 দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা। প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে জনগণের ভাগ্য বদলে কাজ করবেন, জানান সেই পরিকল্পনার কথাও। 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে, কাগজ কলমের হিসাব। তারেক রহমান বলেন, গণতন্ত্রের জন্যই গত 16 বছর ধরে নানামুখী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এদেশের লাখ লাখ মানুষ। তাই যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, নিশ্চিত করতে হবে ভোটের অধিকার। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের শীর্ষ এ নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেন, ভোটে জয়ী হতে হলে জনগণের কাছে যেতে হবে, সঙ্গে রাখতে হবে সাধারণ মানুষকে। আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের, এটি মনে রাখতে হবে। 3 দিনব্যাপী এই কর্মশালা শেষ হলেও 31 দফা নিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানসিকভাবে আমি একদম ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24। অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি, নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু ইতিবাচক, তবে জাতির সামনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির নিয়াজ কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তিনি। সাহেব তো বলেছেন যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তো কোথায় ঐক্যমত হয়েছে আমাদের বলেন না। আমরা তো সবাই জমা দিয়েছি, খালি বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। নির্বাচন নিয়ে জনদাবি পূরণে ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না ইসি। অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে আসেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলি। জানতে চান আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে। বলেন, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার সেসব কাজ সম্পন্ন করছে ইসি। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন অল দোজ এরিয়া। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের
আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। Open, free and fair elections. Australia stands by Bangladesh. এদিকে একই দিন দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় পাওয়া ইশরাক হোসেন। এই সংক্রান্ত গেজেট প্রকাশে অগ্রগতি কি তা জানতে চান নির্বাচন কমিশনারের কাছে। কমিশনে পৌঁছানোর পরে 10 দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং 15 তারিখে আমরা এই যে ফাইলটি আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম। ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত 27 মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। গত 53 বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি ছিল, আর যার ফলস্বরূপ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমজনতা দলের নেতারা জানান 166টি প্রস্তাবের মধ্যে 138টিতে একমত, 12টিতে দ্বিমত, 15টিতে আংশিকভাবে একমত, আর একটিতে মতামত দেয়নি তারা। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি 5 বছরের সংসদের মেয়াদকাল চায় দলটি। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দলের সাথে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করছে কমিশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আম জনতার দলের সাথে আলোচনায় বসেন ঐকমত্য কমিশন। এতে অংশ নেন নতুন এই দলের 12 জন প্রতিনিধি। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সাথে কথা বলে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। তিনি আরো জানান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণেই সকলেরই লক্ষ্য, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আম জনতা দলের নেতারা জানান, এই বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা 5 বছরের সরকার ব্যবস্থাকেই সমর্থন করেছি এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চেয়েছি। বিচারকরা গুড ফেইথে একটা খারাপ বিচার করে ফেলে, সরল বিশ্বাসে ভুল বিচার করে, কিন্তু বিচারকের কোনো শাস্তি হয় না। আমরা বলেছি যে একটা সেল চাই আমরা, যেই সেলের মাধ্যমে যারা ন্যায় বিচার পাবে না, ওই সেলের কাছে গিয়ে তারা বলবে আমরা ন্যায় বিচার পেলাম না, প্রতিকার সেলের বিষয়ে। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত 16টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। 2 উপদেষ্টার এপিএস পিওর তদবির বাণিজ্য ও আয় 100 কোটি টাকা। গণমাধ্যমে আসা এমন অভিযোগের বিষয়ে অবশেষে মন্তব্য করল দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, আইন মেনেই তারা সিদ্ধান্ত নেবে। আর এদিকে 27 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গত 21 এপ্রিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় সংশ্লিষ্ট দপ্তর। একইভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবিকেও। নিজ নিজ পদের ক্ষমতার ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই 2 কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তা বেশ আলোচনার জন্ম দেয়। সদ্য চাকরিচ্যুত এই 2 কর্মকর্তার দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সংস্থাটির মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়া মেনেই কার্যক্রম শুরু করবে দুদক।
আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২৭ কোটি এবং সাবেক পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাল জ্যাকবের ১৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানালেন দুদকের এই মহাপরিচালক। মোহাম্মদ শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য, রাজশাহী ৬ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন ঘুষের নগদ টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবুদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ১৫ বছরের শাসনামলে সরকারি ছায়ায় আশ্রয় নিয়ে লুটপাট আর কমিশন বাণিজ্যে ব্যস্ত ছিল আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা ও মন্ত্রী। একের পর এক প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, মানি লন্ডারিং এবং এর মাধ্যমে বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আর এসব টাকায় যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর এবং এমনকি প্রতিবেশী ভারতেও তারা গড়ে তুলেছেন বিলাসবহুল জীবনযাত্রা। এবারে অনুসন্ধানে উঠে এসেছে কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতার বিলাসী জীবনের তথ্য। এদিকে পাচার করা অর্থ ফেরাতে বিদেশি বিশেষজ্ঞদের সাথে কাজ করছে দুদক, সিআইডি সহ কেন্দ্রীয় ব্যাংকও। দর্শক, বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। তীব্র জনরোষে বিদ্ধ হয়ে বিদেশে পালিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে বিদেশে পালিয়ে এরা কোনো কষ্টের জীবনে নেই, বরং ১৫ বছর ধরে এরা যে লুটতন্ত্র কায়েম করেছিল সেই লুটের টাকায় বিলাসী জীবন যাপন করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অনুসন্ধানে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর এইসব দেশে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার কোটি কোটি টাকার সম্পত্তি, যার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েও বিদেশে আরাম আয়েশে রয়েছে তারা। এসব শীর্ষ নেতাদের মধ্যে সবার উপরে যে নামটি উঠে আসে তিনি হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যে রয়েছে তার ২ শতাধিক অ্যাপার্টমেন্ট ও বাড়ি। দুবাইতে ৭টি অ্যাপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রেও ২টি ফ্ল্যাটের মালিক তিনি। শীর্ষ লুটেরাদের তালিকায় দ্বিতীয় নামটি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপো। দুবাইতে রয়েছে তার অগণিত সম্পদ, কিছু নিজের নামে, কিছু পরিবারের নামে, আবার কিছু বেনামে। তৃতীয় আলোচিত নাম সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। দুবাই, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জুড়ে তার সম্পদের হদিস মিলেছে। আওয়ামী লুটেরাদের আরেক নিরাপদ স্বর্গ এখন ভারত। নিউ টাউনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহিদ মালেক, তোফাজ্জল হোসেন মিয়া, জাহাঙ্গীর কবির নানক। তারা কোটি কোটি টাকা পাচার করে পরিবার সহ সেখানে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। এদিকে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপর চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সমঝোতার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করছে গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স। তবে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার টাকা উদ্ধারে উদ্যোগ নিলেও ফেরত আসবে কিনা তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তলোয়ার দিয়ে নয়, নিত্য নতুন আইডিয়া দিয়ে বিশ্ব সভ্যতা বদলাতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দারিদ্র্যের জন্য দরিদ্র জনগোষ্ঠী নয়, বরং দায়ী ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা হতে পারে দারিদ্র্য মুক্তির হাতিয়ার। পৃথিবীকে দূষণ, বেকারত্ব আর দারিদ্র্যমুক্ত করতে ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানবিকতা, ন্যায্যতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। দারিদ্র্যকে জয় করতে তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা ধারণ করতে বলেন প্রধান উপদেষ্টা। This is something to feel sad about, angry about. What kind of economy have we built that wealth goes only in one direction? Wealth doesn't have any other direction. It has only one direction. It goes to the top. Because we created all the institutions around us, banks, policies, and all the things that you hear about in your economics book, all built
to let the wealth go in one direction. So what we tried to do in a tiny way in our own campus, trying to have little wealth go in the direction of the bottom people. That became known as microcredit and all that. বিপদের দিনে প্রবাসীদের সহযোগিতা না পেলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারত না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্যুতে জট এখনো কাটেনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে উপাচার্যের অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে। এদিকে আনন্দ মিছিলও করেন শিক্ষার্থীরা। তবে কুয়েট রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিঠি তারা পায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। দর্শক, খুলনা থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম পদত্যাগ করেছেন এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেয়া হয়েছে দাবি করে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। মিছিলের সাথে সাথে নেচে গিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এই বিজয় মিছিলের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যে এই ক্যাম্পাসে কখনোই রাজনীতির ঠিকানা হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না। দীর্ঘ 65 দিনের আন্দোলনের পর, দীর্ঘ 58 ঘন্টা অনশনের পর আমরা এই বিজয়টা পাইছি বলতে গেলে। শিক্ষার্থীদের প্রথম যে দাবি যে ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি মুক্ত যাতে থাকে, সেটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রী, এবং কেউ যদি জড়িত থাকে তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে সেটা যাতে অবশ্যই কুয়েট অ্যাক্ট 2003 অ্যাড করা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে অব্যাহতি দেওয়ার কথা বলা হলেও খুলনার কুয়েট রেজিস্ট্রার দপ্তর থেকে এমন খবরে বলা হয় তারা এ ধরনের কোনো চিঠি এখন পর্যন্ত পাননি। পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো ব্যাপার আছে? না, এখনো তো আমরা পত্র পাই নাই। এমন প্রশ্ন প্রভিসিকে করা হলেও তিনিও জানান এখন পর্যন্ত তার কাছেও এমন কোনো কাগজ শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি। বিষয়টি নিয়ে তিনিও বিভ্রান্ত। আমি আজকে প্রভিসি দপ্তরেও যাইনি, প্রভিসির জন্য বড় কিছু গাড়িও ব্যবহার করিনি। রাত্রে এই ঘোষণার পর কোনো সাদা কাগজেও স্বাক্ষর দেইনি, কোনো রেজিগনেশন লেটারেও স্বাক্ষর করিনি। এটা বোধহয় মিডিয়াতে ভুল প্রচারিত হচ্ছে কিনা। এর আগে গতকাল রাত 1টায় ভিসি প্রভিসির অব্যাহতির ঘোষণার 57 ঘন্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার 3 নম্বর আসামি মোহাম্মদ মাহাথির হাসান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার দায়ে স্বীকার করে আলোচিত এই মামলায় মোট 2 আসামি এখন পর্যন্ত জবানবন্দি দিল। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন আরেক আসামি আল কামাল শেখ। দুপুরে ঢাকার সিএমএম আদালতের রিমান্ড চলাকালীন আসামি মাহাথিরকে হাজির করে পুলিশ। আর এর আগে গত 21 এপ্রিল এই মামলায় কামাল শেখ সহ 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 19 এপ্রিল বনানীতে ছুরিকাঘাতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের 99.93 বিঘা জমি, 3টি ফ্ল্যাট ও 5টি বাড়ি জব্দ এবং 9টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে 1,90,90,511 টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম সম্পদ জব্দ এবং অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এছাড়া সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট এবং মোট 18 কাঠার 3টি প্লট জব্দ করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসউদ্দিনের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তার পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে অসদাচরণ করায় এই দাবি তুলেছে তারা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক শিক্ষার্থী হেনস্থার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান তারা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় সর্বদা সহায়তা করবে বলে আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা আমাদের যে সক্ষমতাগুলো ছিল, যেগুলো অব্যবহৃত ছিল, আমরা এগুলো সকলগুলোকে সমন্বয় করে এখন ব্যবহার করে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।